বিসমিল্লাহির-রহমানির-রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, গত 29শে ফেব্রুয়ারি বেইলি রোডের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করছি এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা করছি। শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ বিধি ৭১-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হল। একটু বসুন, একটু পরে দিচ্ছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আবুল হাসান মাহমুদ আলী, অর্থমন্ত্রী, সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সঙ্গে সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ কল্পে আনিত একটি বিল, অফশোর ব্যাংকিং বিল ২০২৪, এই মহান সংসদে উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সমসাময়িক আন্তর্জাতিক অর্থ ব্যবস্থার গতিবিধির সঙ্গে সঙ্গতি রেখে অফশোর ব্যাংকিং কার্যক্রম পরিচালনা সম্পর্কিত বিধান প্রণয়ন করা সমীচীন ও প্রয়োজন। এ উদ্দেশ্যে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিলটি আজকে উত্থাপিত হলে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হবে। সেখানে বিস্তারিত আলোচনা, পরীক্ষা নিরীক্ষা। মাননীয় মন্ত্রী, আপনি শুধু উত্থাপন করুন। আচ্ছা, এ পর্যায়ে আমি বিলটি উত্থাপনের অনুমতি প্রদান করার জন্য এই মহান সংসদকে অনুরোধ করছি। অনুমতি দেওয়া হয়েছে মাননীয় মন্ত্রী, শুধু বলুন যে আমি বিলটি উত্থাপন করছি। শুধু উত্থাপন করলাম? জি, এটা বললেই হবে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি বিলটি উত্থাপন করছি। জি, ধন্যবাদ স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। অফশোর ব্যাংকিং বিল ২০২৪ সংসদে উত্থাপিত হল। আমি এখন মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলীকে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ সম্পর্কে সংসদে রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী প্রস্তাব করছি যে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ পরীক্ষাপূর্বক একদিনের মধ্যে রিপোর্ট প্রদানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে অফশোর ব্যাংকিং বিল ২০২৪ পরীক্ষাপূর্বক একদিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ ৩, আপনি কিছু বলতে চেয়েছেন পয়েন্ট অফ অর্ডারে। মাননীয় স্পিকার, জাতি আজ শোকাহত। ২৯ তারিখ রাজধানী শহরের বেইলি রোডে যে ৮তলা ভবনটি ছিল, সেই ভবনে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ৪৬ জন নিহত হয়েছে, ২২ জন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শী জানিয়েছেন ভবনটি প্রথম ও দ্বিতীয় তলা আগুন লাগার পর তা উপরের দিকে ছড়িয়ে পড়ে। ভবনটি তৃতীয় তলায় একটি পোশাক দোকান ছাড়া সব তলায় রেস্তোরাঁ ছিল। অনেক গ্যাস সিলিন্ডার ছিল, যেগুলি প্রত্যেক ফ্লোরের সিঁড়িতে রাখা ছিল।
সিলিন্ডার বিস্ফোরণের কারণে বেশিরভাগ মানুষ ধোঁয়ায় কষ্ট করে মারা গেছেন। স্পিকার, যে ভবনটিতে আগুন লেগেছে সেই ভবনটি রেস্টুরেন্টের কোনো অনুমতি ছিল না, অথচ এই ভবনে 8টা রেস্টুরেন্ট ছিল। রাজুকের নগর পরিকল্পনাবিদ এবং ডেপের প্রকল্প পরিচালক জানিয়েছেন ভবনটির 1 তলা থেকে 7 তলা পর্যন্ত বাণিজ্যিক অনুমোদন দেওয়া ছিল, তবে তা শুধু অফিস কক্ষ হিসাবে ব্যবহারের জন্য, রেস্তোরাঁ, শোরুম বা অন্য কিছু অনুমোদন ছিল না। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেছেন ভবনটিতে কোনো ধরনের অগ্নি নিরাপত্তার ব্যবস্থাই ছিল না, কোনো নিরাপত্তা সিঁড়িও ছিল না। স্পিকার, 2010 সালের 3 জুন নিমতলিতে একই ঘটনায় 124 জন মারা যায়। 19 সালের 20 ফেব্রুয়ারি চকবাজারে একই ঘটনায় 71 জন মারা যায়। 1919 সালের 28শে মার্চ বনানীতে এফআর টাওয়ারে আগুনে 20 জন প্রাণ হারায়। স্পিকার, বেইলি রোডের যে ভবনটিতে আগুন লাগে তার যে এই আর্কিটেকচার যিনি ছিলেন তার নাম হলো মোস্তফা খালিদ পলাশ। তিনি বলেছেন যে বেইলি রোডে এই ভবনটি যে আগুন লেগেছে সেটা আমি ডিজাইন করেছিলাম, তো ভবনটি নির্দিষ্টভাবে ব্যবহারের জন্য ছিল, সেটা যে কমার্শিয়াল, সেখানে অফিস থাকবে এবং সেখানে যখন হোটেল করা হয় তখন এই আর্কিটেকচার যিনি তিনি ডেভেলপারকে এবং জমির মালিককে বারবার চিঠি দেন যে এখানে যেটা ডিজাইন করা হয়েছে যেভাবে, সেই ডিজাইনকৃত বিল্ডিং এ রেস্তোরাঁ দেওয়ার সুযোগ নাই, কারণ রেস্তোরাঁ দেওয়ার পর প্রত্যেক ফ্লোরে যে চুলা রাখা হয় সেই কারণে এটা বেয়ার করার মতো এটা পরিবেশ নাই। কিন্তু তারা সেই কথা শুনেন নাই। এমনকি এই বিল্ডিং এর মালিক রাজুক থেকে অকুপেন্সি যে নেওয়া লাগে এই বিল্ডিং এ দখলে যাওয়ার আগে, সেটা তারা নেন নাই। স্পিকার, আমার প্রশ্ন হলো, দেশের জনগণ ট্যাক্স দেয় সরকারের পরিচালনার জন্য, সরকারের দায়িত্ব হলো দেশের নাগরিকের নিরাপত্তা প্রদান। সরকারের 6টি সংস্থা এই ভবনের তৈরি করার জন্য ক্লিয়ারেন্স লাগে। ক্লিয়ারেন্স দেওয়ার পর এই ভবনের কোনো সুপারভিশন নাই। আমার প্রশ্ন হলো, স্পিকার, এই যে রাজুকের প্রত্যেকটা এলাকায় অফিসার থাকে, সেই অফিসারের কোথায়? এক একটা বিল্ডিং করে এক পারপাস অন্য পারপাসে যায়। এই যে মানুষগুলি মারা গেল, এটা জবাব দিবে কে? এর দায় দায়িত্ব স্পিকার তো সরকারের, সরকারি সংস্থার, সরকারি অফিসের। প্রত্যেকটা সময় এক একটা ঘটনা হয় আর সরকারের পক্ষ থেকে বলা হয় ইনকোয়ারি করা হবে, ইনকোয়ারি টিম করা হলো, তারপর কোন ফলো আপ নেই। স্পিকার, এইভাবে তো দেশ চলতে পারে না। সরকারের তো জবাবদিহি করা দরকার, সরকারের অ্যাকশন নেওয়া দরকার দায় দায়িত্ব নিয়ে। স্পিকার, একই অবস্থা আপনি যান ধানমন্ডি 7 মসজিদ রোডে, একটা বিল্ডিং এ 15টা রেস্টুরেন্ট, অথচ রেস্টুরেন্টে কোনো পারমিশন নাই। স্পিকার, ধানমন্ডি 7 মসজিদ রোডে প্রত্যেকটা রাস্তার পাশে কয়েকশো দোকান, সেই বিল্ডিং এ এই রেস্টুরেন্ট, একটাও পারমিশন নাই। খিলগাঁও তালতলা যান, সেইখানে অনেক বিল্ডিং, মাল্টি স্টোর বিল্ডিং, সেইখানেও একই অবস্থা এবং আরো এরকম ঘটনা ঘটবে। স্পিকার, যদি সরকার এই বিষয়ে সচেতন না হয়, তা আমি সরকারকে দাবি করবো যে আপনার দায় দায়িত্ব নিয়ে এইগুলির জন্য কারা কারা দায়ী, রাজুক হোক, ফায়ার ব্রিগেড হোক, পরিবেশ হোক, যেই হোক, তাদের বিরুদ্ধে কড়া হাতে ব্যবস্থা নিয়ে এই মানুষগুলো মারা গেছে যাতে ভবিষ্যতে আর এই ধরনের কোনো ঘটনা না হয় তার ব্যবস্থা করেন। স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ। মাননীয় সদস্যবৃন্দ, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনীত ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনা অনুষ্ঠিত হবে। আলোচনায় অংশগ্রহণের জন্য আমি প্রথমে আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য জনাব শম ও রেজাউল করিম, পিরোজপুর 1। আপনার সময় 6 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এবং বিশেষভাবে আপনাকে অভিনন্দন যে এই মহান জাতীয় সংসদে আপনি 4 বার স্পিকারের দায়িত্ব পালন করে আপনার প্রজ্ঞা, আপনার যোগ্যতা, আপনার ধীশক্তি এবং অনন্য অসাধারণ দায়িত্ব পালনের মধ্য থেকে জাতীয় সংসদকে সকলের কাছে গ্রহণযোগ্য
গণতান্ত্রিক চর্চার প্রতিষ্ঠানে পরিণত করেছেন। আমি আমার কথা বলার শুরুতেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, আমাদের মহান শিক্ষক, স্বাধীন বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং একই সঙ্গে মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন, 1975 সনের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে আত্মাহুতি দানকারী বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ সকল শহীদদেরকে আমি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। গণতন্ত্রের মানস কন্যা, বঙ্গবন্ধু কন্যা, স্বাধীন বাংলাদেশের অনন্য অসাধারণ উন্নয়নের কারিগর জননেত্রী শেখ হাসিনার প্রতি তিনি আমাকে অনুগ্রহ করে মনোনয়ন দিয়ে পিরোজপুর 1 আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়ে আসার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা পিরোজপুর 1 আসনের পিরোজপুর সদর, ইন্দুরকানী এবং নাজিরপুরের মানুষদেরকে, কারণ এবারে নির্বাচনটা ছিল একটি কঠিন অবস্থা, কিছুটা দানবীয় শক্তির সঙ্গে যুদ্ধ করতে হয়েছে, তবে সাধারণ মানুষের ভালোবাসায় আমি নির্বাচিত হয়ে আসার সুযোগ পেয়েছি। সেজন্য আমার গভীর কৃতজ্ঞতা আমার নির্বাচনী এলাকার সকল মানুষের কাছে। মাননীয় স্পিকার, এটা মার্চ মাস, বাঙালি জাতির ইতিহাসের একটি ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ। এই মার্চ মাসেই জন্ম নিয়েছিলেন আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালের 17 মার্চ। আর তার দ্বারাই 17 মার্চে তার জন্মের পরে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে তার নেতৃত্বে। এই মার্চ মাসের 7 মার্চ 1971 সনে তার ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে তিনি গোটা জাতিকে মুক্তি সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিলেন। চূড়ান্তভাবে তিনি 26 মার্চ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। বাঙালি জাতি দৃঢ়তার সঙ্গে সেই যুদ্ধ করে তাদের সর্বোচ্চ ত্যাগের মধ্য থেকে বাংলাদেশকে স্বাধীন করেছিল। এই মার্চ মাসে আজকের এই জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রাকে অব্যাহত রাখার দৃষ্টান্ত স্থাপন করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি গণতান্ত্রিক প্রক্রিয়াকে সুসংহত করার জন্য নির্বাচন অনুষ্ঠিত না হতো, তাহলে বাংলাদেশের সাংবিধানিক শূন্যতা দেখা দিত। আমাদের দেশের সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান, সেখানে সংবিধানের বিধিবিধান এবং সর্বোচ্চ আদালতের রায়ে বলা হয়েছে একটি নির্বাচিত সরকার আর একটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, এর মধ্যবর্তী কোনো অবস্থা নাই, যেটা আমাদের কনস্টিটিউশনাল প্রভিশন এবং একই সঙ্গে আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টে। কাজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের অগ্রযাত্রার অপ্রতিরোধ্য গতির মধ্য থেকে বাংলাদেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। এর ফলে আজকে বাংলাদেশ স্থিতিশীলতা পেয়েছে, উন্নয়ন পেয়েছে, সমৃদ্ধি পেয়েছে। বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল এবং বাংলাদেশের উন্নয়নের জাদুকর শেখ হাসিনা বিশ্বের কাছে বিস্ময় যে একটি পড়ে থাকা নিম্ন পর্যায়ে রাষ্ট্র ব্যবস্থাকে কি করে এত দ্রুত এত উন্নত একটি রাষ্ট্রে পরিণত করা যায়। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার নিশ্চয়তা শুধু নয়, বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করে তার থেকে উত্তরণের জন্য বঙ্গবন্ধু কন্যা আজকে স্মার্ট বাংলাদেশের যে পরিকল্পনা গ্রহণ করেছেন, সেই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণও সম্ভব হচ্ছে আমার বিশ্বাস গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক ধারাবাহিকতা অব্যাহত থাকার কারণে। যা আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাতেই নিরাপদ বাংলাদেশ, তিনি বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষার বিমূর্ত প্রতীক। তার হাতেই দায় মুক্তির সংস্কৃতি ধ্বংস হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তার হাতেই যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া প্রশস্ত হয়েছে, তার হাতেই বঙ্গবন্ধু খুনিদের বিচারের প্রক্রিয়া বদ্ধ করা হয়েছিল, সেটা উন্মুক্ত হয়েছে। আজ বাংলাদেশে কেউ অপরাধ করে দাম্ভিকতার সঙ্গে বলতে পারে না আমি অপরাধ করেছি, কেউ কিছু আমাকে করতে পারবে না। আমার বিশ্বাস এই ধারাকে অব্যাহত রাখতে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একমাত্র আশ্রয়স্থল শেখ হাসিনা। তিনি যতদিন বেঁচে আছেন আমরা কামনা করি তিনি শতায়ু হবেন,
বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরি, যার মাঝে আমরা বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখি, তার নেতৃত্বে এই বাংলাদেশ সত্যিকার অর্থে ধনী দরিদ্রের বৈষম্য দূর করে সারা বিশ্বের কাছে উন্নয়ন এবং সমৃদ্ধির একটা দৃষ্টান্তের বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। মাননীয় স্পিকার, বড় বড় অপরাধীদের বিচার হয়েছে, সেক্ষেত্রে দায়মুক্তির সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসছি, কিন্তু কিছু কিছু জায়গায় আরো কঠিন পদক্ষেপ নেওয়া দরকার। বনানী রেফার টাওয়ার আগুন লাগার পরে সেই সময় আমি গণপূর্ত মন্ত্রণালয়ে 2 মিনিট। মাননীয় স্পিকার, ধন্যবাদ। আমি তখন গণপূর্ত মন্ত্রণালয়ে কাজ করেছিলাম। তদন্ত করে 62 জন লোকের বিরুদ্ধে আমরা রিপোর্ট দিয়েছিলাম। দুর্ভাগ্য, সর্বোচ্চ পর্যায়ের একটি কমিটি রিপোর্ট দেওয়ার পরও সবার বিরুদ্ধে মামলা হয়নি। তারপর চার্জশিট দেওয়ার সময় অনেককে বাদ দেওয়া হয়েছে। সেখানেই শেষ নয়, আজ পর্যন্ত সেই মামলার অভিযোগ গঠন পর্যন্ত হয়নি। নারায়ণগঞ্জে একটা ফুড ফ্যাক্টরিতে 52 জন লোককে নির্মমভাবে পুড়িয়ে হত্যা করা হলো। সেই প্রক্রিয়ার আসামিরা সবাই বেলে গেছে, কোনো বিচার আজ পর্যন্ত বিচার কার্যক্রম শুরু হয়নি। এরকম অনেক ঘটনা যেটা বিরোধী দলের চিফ হুইপ মাননীয় এমপি মুজিবুল হক সাহেব বলেছেন। এই জায়গায় আমার দাবি, এই জাতীয় অপরাধের সঙ্গে যারা জড়িত, প্রয়োজন আইন পরিবর্তন করে স্পেশাল ট্রাইব্যুনাল করে তাদের বিচার করা না হলে শুধু এই অপরাধের না, অন্যদের কাছে একটা মেসেজ যাবে না। আমরা সেই সময় 1300 ভবনকে চিহ্নিত করেছিলাম গণপূর্ত মন্ত্রণালয় থেকে, যে ভবনের প্ল্যান সঠিক নাই, যে ভবনের অধিকাংশ ফ্লোর অননুমোদিত ভাবে নেওয়া হয়েছে, সেই ভবনগুলো কিন্তু ভাঙ্গা সম্ভব হয়নি। এটাও কিন্তু এক প্রকারে দায় মুক্তি দেওয়া, কাজে আমি আশা করব সেটা করা দরকার। আর একটা বিষয়, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, আমি বলবো আমরা ডিজিটাল বাংলাদেশ কায়েম করেছি, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহারের ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত যারা, তাদেরও বিচার পাওয়ার অধিকার আছে। আমি একটি মামলায় মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বারবার গিয়েছি, পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে গিয়েছি। আসামিরা স্বীকারোক্তি করার মামলায় 3 বছরে চার্জশিট দেওয়া হয় না। এই অজুহাতে আসামিরা জেলখানা থেকে বের হয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ দরকার, কিন্তু ডিজিটাল ব্যবস্থার অপব্যবহার করে যারা, তাদেরও বিচারের জন্য যদি ব্যবস্থা না হয়, সেটাও কিন্তু এক প্রকার দায় মুক্তি তাদের জন্য হয়ে যায়। আমরা আশা করি এই সকল বিষয়গুলোকে আমরা সম্পৃক্ত করে মাননীয় স্পিকার, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য শুধুমাত্র আর্থসামাজিক উন্নয়ন না, অবকাঠামোগত উন্নয়ন না, আইনের শাসন প্রতিষ্ঠার যে মৌলিক লক্ষ্য, যেটা নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম, সেই জায়গাটা আমাদের পৌঁছাতে হবে। অন্যথায় দেখা যাবে যে আমাদের একদিকে উন্নয়ন হলো, অন্যদিকে আমরা পিছিয়ে পড়ছি। আশা করি এই বিষয়গুলো সংশ্লিষ্ট যারা আছে তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য ফজিলাতুন নেসা, মহিলা আসন 23, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মার্চ মাস স্বাধীনতার মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেসা মুজিবকে, যিনি এই স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুকে আন্দোলন সংগ্রামে শক্তি দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। স্মরণ করছি বঙ্গবন্ধুর পুত্রত্রয় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল সহ 15 আগস্টের সকল শহীদানদের। স্মরণ করছি 30 লক্ষ শহীদানদের এবং 2 লক্ষ আত্মত্যাগী মা বোনদেরকে। আমি স্মরণ করছি আমার প্রাণপ্রিয় সহোদর বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিউর রহমান জাহাঙ্গীরকে। আমি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, টানা 4 বার প্রধানমন্ত্রী সহ মোট 5 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের দীর্ঘতম নারী প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বে নারী ও পুরুষ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের আইকন।
আমি অভিনন্দন জানাই মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে টানা 4 বার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায় এবং মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত হয় এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমাকে 4 বার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ায় আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মুন্সিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে মহামান্য রাষ্ট্রপতি 30 জানুয়ারি 2024 বর্তমান সরকারের উন্নয়ন সফলতা এবং দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়ায় আমি তাকে ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর শাসনামলে মাথাপিছু আয় $91 থেকে $260 উন্নীত হয়। প্রবৃদ্ধির হার 9% উন্নীত হয়, যা স্বাধীনতার 52 বছরেও সম্ভব হয়নি। অনুন্নত বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে পরিণত করেন এবং তারই বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। প্রবৃদ্ধির হার 6.3%, যা ভারত ও চীন সমতুল্য 46টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। গড়ায়ু বৃদ্ধি পেয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে 4-5 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, তাছাড়া মেট্রো পদ্মা সেতু সংযোগ রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করেছে। মাননীয় স্পিকার, আমাকে প্লিজ 2-3 মিনিট সময় দিবেন। দারিদ্র, অতি দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে গেছে। উন্নয়নের সফলতা, সক্ষমতা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ইমার্জিং টাইগার পরিচিতি লাভ করেছে। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সফলতার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক। বঙ্গবন্ধু সংবিধানে নারীর সম অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা বাংলাদেশের নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের বৈশিষ্ট্য হল রেকর্ড সংখ্যক স্বতন্ত্র সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দলে না টেনে বিরোধী দলের আসনে গঠনমূলক সমালোচনার সুযোগ দেওয়া এই সংসদ হবে সংসদীয় গণতন্ত্রের টার্নিং পয়েন্ট। এই সিদ্ধান্তে যুগান্তকারী একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্রের চর্চা দ্বার উন্মুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, এবারে নির্বাচন ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করে সরকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ 41.8% ভোটারদের উপস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছে। নির্বাচিত নতুন সরকারকে বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। মাননীয় স্পিকার, এ থেকে বিএনপি শিক্ষা নেওয়া উচিত। জনগণই ক্ষমতার উৎস, তত্ত্বাবধায়ক সরকার নয়, অগ্নি সন্ত্রাস নয়, বিদেশি প্রভুরাও নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি 298 খাগড়াছড়ি। আপনার সময় 8 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতি ভাষণের উপরে আমাকে আলোচনা করবার সুযোগ দেওয়ার জন্য এবং একই সাথে আপনাকে অভিনন্দন জানাই। চতুর্থবারের মতো আপনি এই মহান সংসদে স্পিকারের দায়িত্ব গ্রহণ করার জন্য। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের প্রারম্ভেই শ্রদ্ধা জানাতে চাই এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি সারা জীবন মানুষের কল্যাণের জন্য,
নিপীড়িত, নির্যাতিত, শোষিত, বঞ্চিত মানুষের মুক্তির জন্য এবং একটা লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল একটা স্বাধীন সার্বভৌম সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবার। এবং তার জীবদ্দশায় তিনি 4682 দিনের মতো জেল খেটেছেন শুধু মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আন্দোলন করতে যেয়ে। সেই মহান ব্যক্তি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আজকের এই দিনে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা অর্জন করেছি স্বাধীনতা, 30 লক্ষ বীর শহীদ এবং 2 লক্ষ মা বোন। এবং একই সাথে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি 75-এর 15 আগস্ট বঙ্গবন্ধুর সাথে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এবং আমাদের জাতীয় 4 নেতা জেলখানার অভ্যন্তরে যাদেরকে নির্মমভাবে হত্যার শিকার হয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি টানা 4 বার এবং আগে 96 সালে নির্বাচনের পরে একবার প্রধানমন্ত্রী হয়েছেন, মোট 5 বার প্রধানমন্ত্রী তিনি হয়েছেন, যে কারণে আমি তাকে অভিনন্দন জানাই। একই সাথে আমি কৃতজ্ঞতা জানাই যে তিনি আমাকে 3য়বারের মতো মনোনয়ন দিয়ে খাগড়াছড়িবাসীর কল্যাণের জন্য সুযোগ করে দেয় এবং আরেকটি মাত্রা তিনি যোগ করে দিয়েছেন, আমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে পার্বত্য এলাকার জনমানুষের কল্যাণ করবার সে সুযোগ দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই এবং তার কাছে কৃতজ্ঞতা জানাই। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার ভাষণে বাংলাদেশের 15 বছরের যে উন্নয়ন সেটা তুলে ধরেছেন এবং আগামীতে পথ চলার দিক নির্দেশনা প্রদর্শন করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই তার কাছে। তার সেই মূল্যবান ভাষণের মধ্য দিয়ে নিশ্চয় বাংলাদেশের মানুষ সামনের দিকে এগোবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি কিছু কথা বলতে চাই। আমি যেহেতু পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি আসন থেকে আমি নির্বাচিত হয়েছি, পার্বত্য চট্টগ্রামে অনেক উন্নয়ন হয়েছে। বাংলাদেশের অন্যান্য জেলা বা উপজেলার মতো পার্বত্য চট্টগ্রাম কোনো অংশে পিছিয়ে নেই উন্নয়নের ক্ষেত্রে। তারপরও দীর্ঘদিন ধরে পার্বত্য চট্টগ্রাম কিন্তু অবহেলিত ছিল, পশ্চাৎপদতা ছিল। সে ব্রিটিশের 200 বছরের শাসন, পরবর্তীতে পাকিস্তানের 24 বছরের শাসন, এইসব আমলেই সবসময় উপেক্ষিত ছিল, অবহেলিত ছিল। তারা কোনো সে উন্নয়নের অংশীদারিত্ব থেকে তারা সবসময় বঞ্চিত ছিল, যে কারণেই তারা বিভিন্ন রাষ্ট্রের সেই সুযোগ সুবিধা অংশগ্রহণ করবার মতো তাদের যোগ্যতা অর্জন করে সে প্রমাণ তারা দেখিয়ে দিতে পারেনি। মাননীয় স্পিকার, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে পার্বত্য চট্টগ্রামের যে 2 যুগেরও বেশি যে ভ্রাতৃঘাতী সংঘাত ছিল, ওখানে পাহাড়ি বাঙালিদের মধ্যে একটা বিভেদ ছিল, বিচ্ছেদ ছিল, মাঝখানে একটা প্রাচীর তৈরি করে রেখে দিয়ে মানুষ যে গোলা পানিতে মাছ শিকার করছিল দীর্ঘদিন ধরে, সেই সমস্ত দুর্যোগ থেকে পার্বত্য চট্টগ্রামবাসীকে মুক্ত দেওয়ার জন্যই আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি 1997 সালের 2 ডিসেম্বর শান্তি চুক্তির মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামের মানুষকে এগিয়ে নিয়ে আসে বাংলাদেশের উন্নয়নের মূল সূত্রধারার সাথে। সেই অবধি পার্বত্য চট্টগ্রামে একটা শান্তি বিরাজ করছিল এবং বাংলাদেশে অপরাপর অঞ্চলের মতো পার্বত্য চট্টগ্রামেও উন্নয়ন সাধিত হয়েছে। তারপরেও আমি বলতে চাই, এত উন্নয়নের মাঝেও অনেক দিন যেহেতু এটা পশ্চাৎপদতার অঞ্চল হিসাবে ছিল, সে কারণে আমরা অনেক কিছু আমাদের একটা দাবি রয়েছে। পার্বত্য চট্টগ্রামের শিক্ষার ক্ষেত্রে অনেক পিছনে, পার্বত্য চট্টগ্রামে আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে অনেক পিছনে এখনো পর্যন্ত আছে। বিশেষ করে আমি কয়েকটা দাবি তুলে ধরতে চাই এখানে, সেটা গ্রহণযোগ্য হবে কিনা জানি না আমি, যে পার্বত্য চট্টগ্রামে আমরা এই যে চাকরির ক্ষেত্রে একটা সুযোগ সুবিধা ছিল যে আমাদের চাকরির বয়স সীমা ছিল 40 বছর, আমাদের জন্য একটা শিথিল করা ছিল, এটা নির্ধারিত ছিল। কিন্তু ইদানিং 40 বছর বাদ দিয়ে আমাদেরকে 30 বছর আবার বাংলাদেশের যে আইনের আওতায় যে নিয়ে আসা হয়েছে সমতলের সাথে, এটা আমাদের জন্য একটু বিড়ম্বনা তৈরি করে দিয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে
আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পার্বত্য চট্টগ্রামের মা। আমি তার কাছে এই আবেদন জানাতে চাই যে আমরা যেহেতু অবহেলিত দীর্ঘদিন ধরে, আমরা যেহেতু পশ্চাৎপদ দীর্ঘদিন ধরে, মূল স্রোত ধারার সাথে যে আমরা সামিল হওয়ার যে যোগ্যতা আমরা অনেক দিন থেকেই আমরা হারিয়ে ফেলেছি। সে কারণেই অন্তত আমাদেরকে একটা এই বয়স সীমাটা একটু যদি শিথিল করা যায় আগের মতো, যে 40 বছরের মধ্যে 40 বছর পর্যন্ত, তাহলে পার্বত্য চট্টগ্রামের যারা বেকার যুবক যুবতী আছে তারা হয়তো মূল স্রোতধারার সাথে এগিয়ে যেতে সক্ষম হবে। আর একটা বিষয় আছে আমাদের এই যে পার্বত্য চট্টগ্রামে আনাচে কানাচে পাহাড় অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলের মানুষ এখনো পর্যন্ত নানানভাবে বিদ্যুৎ বলেন, আপনি রাস্তাঘাট বলেন, এখনো পর্যন্ত জর্জরিত। তবু আমি কৃতজ্ঞতা জানাতে চাই যে বাংলাদেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী একদিনে 100টা ব্রিজ যখন উদ্বোধন করলেন, তার মধ্যে আমাদের খাগড়াছড়িতে 40টা ব্রিজ আছে, আর 2 পার্বত্য জেলার মধ্যে 3টা ব্রিজ, 45টা ব্রিজ একই দিনে তিনি উদ্বোধন করেছেন। আমি কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই। এরপরেও কিন্তু আমাদের অনেক ঘাটতি রয়েছে, আমাদের অনেক অভাব রয়েছে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, অন্তত বিশেষ অঞ্চল, বিশেষ এলাকা হিসাবে যেহেতু পার্বত্য চট্টগ্রাম মানুষের জন্য পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় তিনি দিয়েছেন, এবং ইতিপূর্বে স্বাধীনতার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার তার ধারণা থেকে আজকে পার্বত্য চট্টগ্রাম যে উন্নয়ন বোর্ড যে হয়েছে সেখানে, সেটা কিন্তু বঙ্গবন্ধুর কনসেপ্ট থেকে হয়েছে। ঠিক সেই ধারাবাহিকতায় তার সুযোগ্য কন্যা আমাদের প্রিয় নেত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী, তিনি পার্বত্য চট্টগ্রামবাসীর জন্য পার্বত্য মন্ত্রণালয় করে দিয়েছেন। এবং পার্বত্য মন্ত্রণালয়ের যে সক্ষমতা বা পার্বত্য মন্ত্রণালয় জনগণের, পার্বত্যবাসী জনগণের উপকার করবার ক্ষেত্রে কিছুটা হয়তো অন্তরায় আছে, এই ব্যাপারেও আমি তার সুদৃষ্টি কামনা করছি, মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। একই সাথে পার্বত্য চট্টগ্রামে যে আমাদের যে ছুটি, আমাদের বৈশাখীতে, চৈত্র সংক্রান্তিতে, ঈদের ভিতরে যে ছুটি হয়, ঈদের যে ছুটি হয়, আমাদের যে চৈত্র সংক্রান্তিতে ছুটি দেওয়া হয়েছে, কিন্তু সেই ছুটি আমাকে 2 মিনিট জি, সেই ছুটি যারা ছুটি পাবে, আমাদের যে আমাদের ধর্মের যারা লোকেরা, তারা কিন্তু শুধু পার্বত্য চট্টগ্রামের বাসিন্দারাই সেই ছুটি উপভোগ করতে পারে। সমতল, এখানে সমতলে ঢাকা, চট্টগ্রাম বিভিন্ন অঞ্চলে যারা চাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, তারা কিন্তু সেই ছুটি তারা উপভোগ করতে পারে না, তাদেরকে সে ছুটি দেওয়া হয় না। আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের কাছে আমি আবেদন জানাবো যে অন্তত ছুটিটা যেন সকলের জন্য প্রযোজ্য হয়। একই সাথে আমি আরো জানাতে চাই যে আমাদের যে কোটা, আগে একটা কোটা ছিল, কোটা থাকার কারণে আমরা বিশ্ববিদ্যালয়ে, বিভিন্ন স্কুলে কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমাদের একটা সুযোগ ছিল, এবং চাকরির ক্ষেত্রে একটা সুযোগ ছিল। কিন্তু কোটা বাতিল হওয়ার কারণেই আমাদের পার্বত্য চট্টগ্রামের যে যুবক যুবতীরা বেকার, আরো বেকারত্ব বাড়ছে। আমি আমার প্রার্থনা থাকে, আমার দাবি থাকবে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আমাদেরকে অন্তত এই কোটা একটু নতুন ভাবে যেন চালু করা হয় আমাদের জন্য। আমি আর বেশি বলছি না, আমি আপনাকে ধন্যবাদ জানাই। আমি শুধু এইটুকুই দাবি রাখছি যে আমরা বাংলাদেশের মূল স্রোতধারার সাথে পার্বত্য চট্টগ্রামবাসী আমরা এগিয়ে যেতে চাই। আমরা পার্বত্য চট্টগ্রামের বোঝা হিসাবে থাকতে চাই না। সকল ক্ষেত্রে যেন অংশীদারিত্বমূলক আমাদের যেন আমরা অংশগ্রহণ থাকে। পার্বত্য চট্টগ্রামে অনেক সম্ভাবনা আছে, পর্যটন ক্ষেত্রে অনেক সম্ভাবনা আছে। এটাকে যদি দৃষ্টি দেওয়া হয় পার্বত্য চট্টগ্রাম, তাইলে এই পর্যটন বান্ধব একটা পার্বত্য চট্টগ্রাম দিয়েই কিন্তু আমরা অনেক কিছু আমরা এগিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। আমি এখন মাননীয় সদস্য সঞ্জিদা খানম, মহিলা আসন 32কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ভাষণের পর ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য মাননীয় স্পিকার আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা। মাননীয় স্পিকার, এই মার্চ মাস অগ্নিঝরা মাস, 100 বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দৃপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা। কি রোধে তার বজ্র কণ্ঠবাণী, গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। মাননীয় স্পিকার, আমি এই অগ্নিঝরা মার্চের আমি আমার বক্তব্য শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি ৭৫-এর ১৫ই আগস্টে নির্মমভাবে নিহত জাতির পিতার পরিবারের সকল সদস্যদের। বেগম ফজিলাতুন্নেসা মুজিব, জ্যেষ্ঠ পুত্র শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট 10 বছরের শিশু রাসেল সহ সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মাননীয় স্পিকার, ১৯০০ ভাষা আন্দোলনে আমাদের ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছিলেন সকল ভাষা শহীদদের। মাননীয় স্পিকার, ৭১-এ মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন যাদের সংগ্রামের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছিলাম, সেই সকল শহীদদের। ৭৫-এর ৩রা নভেম্বর জাতীয় 4 নেতা এবং বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে ২০০৪ সালের ২১শে আগস্ট সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। মাননীয় স্পিকার, জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সূচনা লগ্নে মহামান্য রাষ্ট্রপতির অনন্য সাধারণ ভাষণের জন্য মহামান্য রাষ্ট্রপতিকে জানাই ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ১৪৩ পাতার যে ভাষণটি তিনি সংসদে তুলে ধরেছেন, সেই ভাষণটি একটি অসাধারণ একটি ভাষণ। মাননীয় স্পিকার, তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারায় আমি পরম করুণাময় মহান আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের কল্যাণে আইন প্রণয়নে ভূমিকা রাখার পাশাপাশি আমার নির্বাচনী এলাকা ঢাকা 4-এর সাধারণ জনগণের আবেগ, উন্নয়ন, ভালো লাগা, মন্দ লাগা, প্রয়োজন অপ্রয়োজন সবটা মহান সংসদে তুলে ধরবার জন্য তৃতীয়বারের মতো যিনি আমাকে সুযোগ করে দিয়েছেন, তিনি আমার নেতা, আমার অভিভাবক, জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা। আমি আমৃত্যু তার প্রতি কৃতজ্ঞ থাকব। আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ঢাকা 4 শ্যামপুর কদমতলী থানা আওয়ামী লীগ, সকল সহযোগী সংগঠন ও সর্বস্তরের জনগণকে। মাননীয় স্পিকার, নবম সংসদে প্রথমবার ঢাকা 4 থেকে বিএনপির প্রার্থীকে 50,000 ভোটের ব্যবধানে হারিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলাম। মাননীয় স্পিকার, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিষ্ঠা করেছিলাম ঢাকা 4 নির্বাচনী এলাকায় জুরাইন শেখ কামাল সরকারি হাই স্কুল, মোহাম্মদবাগ আদর্শ কলেজ, শ্যামপুর মডেল স্কুল অ্যান্ড কলেজকে সরকারিকরণ, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে করে তুলেছিলাম আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে। মাননীয় স্পিকার, ওই এলাকার উন্নয়নের জন্য, সাধারণ মানুষের কল্যাণের জন্য নির্বাচন সার্ভার স্টেশন প্রতিষ্ঠা করেছিলাম। বুড়িগঙ্গার তীরে প্রথম ইকো পার্ক, শ্যামপুর ইকো পার্ক প্রতিষ্ঠিত করেছিলাম। মাননীয় স্পিকার, ডিএনডি এলাকায় জলাবদ্ধতা নিরসনের জন্য সাধারণ মানুষের কল্যাণে সেখানে প্রজেক্ট গ্রহণ করেছিলাম, যে কাজটি এখন চলমান রয়েছে। মাননীয় স্পিকার, বঙ্গবন্ধুর স্বপ্ন ছুঁয়ে যায় বাংলাদেশ, দেশের রাজনীতি, অর্থনীতি ও সামাজিক অবস্থার উন্নয়নের এক অনন্য সাধারণ চিত্র ফুটে উঠেছে মহামান্য রাষ্ট্রপতির অসাধারণ ভাষণে। গত 15 বছরে বদলে যাওয়া বাংলাদেশের পদ্মা সেতু, মেট্রো রেল, বঙ্গবন্ধু টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর সহ মেগা প্রজেক্টগুলো বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সততা, সাহসিকতা ও দক্ষতার ফসল। একই সাথে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা, রেশন কার্ড, ওএমএস, ভিজিডি কার্ডের মতো অদৃশ্যমান যে সেবা, সেই সুবিধা বঞ্চিত সাধারণ মানুষের আশীর্বাদ হয়ে সাধারণ জনগণের জীবন ধারিকা বদলে দিয়েছে। মাননীয় স্পিকার, বদলে যাওয়া এই বাংলাদেশ বিরোধী অপশক্তি বিএনপি জামাতের ভালো লাগেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার একটি লেখা
1988 সালের এপ্রিলে সাপ্তাহিক রোববারে প্রকাশিত হয়েছিল। আমি এই লেখা থেকে একটি অংশ কোট করছি, মাননীয় স্পিকার। কোড: আমরা জানি স্বাধীনতার পর থেকেই পরাজিত পাক প্রেমীরা অত্যন্ত তৎপর ছিল, এখনো আছে। আন্তর্জাতিক শক্তিগুলো তৎপর। বাংলাদেশের স্বাধীনতা, বাঙালি জাতির বিজয়ে এরা কিছুতেই মেনে নিতে পারেনি। তিনি আরো বলেছেন, কোড: এরা ক্ষমতা অর্জন করেছে বুলেটের সহায়তায়। হত্যা, কু, পাল্টা কু ও চক্রান্তের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর এরা বাঙালির হাজার বছরের ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও ইতিহাসকে বিসর্জন দিয়েছে। মাননীয় স্পিকার, তারই ধারাবাহিকতায় ওই অপশক্তি জাতির পিতা বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবারে হত্যা করবার পর তারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এবং এই দেশটাকে পিছিয়ে দেবার চেষ্টা করেছিল। মাননীয় স্পিকার, দীর্ঘ 21 বছর এই বাঙালি আমরা বঙ্গবন্ধু হত্যার বিচার পাইনি, জাতির পিতার হত্যার বিচার পাইনি। মাননীয় স্পিকার, দীর্ঘ 21 বছর পর বাংলাদেশে আবার সূর্য উদয় হয়েছিল 1996 সালে। 96 সালে ক্ষমতা গ্রহণের পর মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ আবারও সেই স্বপ্ন দেখা শুরু করেছিল। 5টি বছর মাননীয় স্পিকার, 96 সাল থেকে 5টি বছর মানুষের ভাগ্য উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা কাজ করে গেছেন। আমরা দেখেছি মাননীয় স্পিকার, বাংলাদেশকে একটি মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য কি প্রচেষ্টা ছিল। মাননীয় স্পিকার, কৃষিতে আমরা শিরেশ পুরস্কার পেয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে বঙ্গবন্ধু কন্যার ক্ষমতা এসেছিল বলেই এই খাদ্য উদ্বৃত্তের দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। মাননীয় স্পিকার, শান্তিতে ইউনেস্কো শান্তি পুরস্কার বয়ে এনেছিলেন বঙ্গবন্ধু কন্যা এই বাঙালি জাতিকে বাঙালি মর্যাদার জায়গায় নিয়ে যাওয়ার জন্য। মাননীয় স্পিকার, বিদ্যুতের উৎপাদন বেড়েছিল, মানুষের প্রত্যেকটি ঘরে ঘরে মানুষের শান্তিতে থাকবার জন্য যেসব কাজ করা দরকার মাননীয় স্পিকার, শান্তি ফিরে এসেছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য মাননীয় স্পিকার, আমরা সেটা ধরে রাখতে পারিনি। 2001 সালের 1 অক্টোবরের পর এই জাতি আবার অন্ধকারে তলিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, এই দেশটাকে দুর্নীতিতে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। সদস্য আর 1 মিনিট শেষ করবেন। মাননীয় স্পিকার, 2 মিনিট। 1 মিনিট। মাননীয় স্পিকার, এই দেশটাকে পিছিয়ে নেবার জন্য মাননীয় স্পিকার জঙ্গিবাদের উত্থান ঘটিয়েছিল। এই দেশটাকে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। মাননীয় স্পিকার, এই দেশটাকে নিয়ে ছিনিমিনি খেলেছিল মানুষের ভোটের অধিকার নিয়ে। মাননীয় স্পিকার, এই দেশটাকে মৃত্যুপুরীতে নিয়ে গিয়েছিল। মাননীয় স্পিকার, হত্যা, খুন, ধর্ষণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মডেল করেছিল মাননীয় স্পিকার এই বাংলাদেশকে। সুতরাং এই 5টি বছর আমাদের দুঃস্বপ্ন কাটিয়েছে। মাননীয় স্পিকার, হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করে দেবার চেষ্টা হয়েছিল। ইতিহাসকে বিকৃত করে এই বাংলাদেশকে আবার পাকিস্তানি ধারায় ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিল ওরা। মাননীয় স্পিকার, সেখান থেকে আবার আমাদের উদ্ধার হয়েছে। মাননীয় স্পিকার, তারপর 2 বছর আমাদের দুঃস্বপ্নময় কেটেছে। 2008 সালে 29 ডিসেম্বর নির্বাচনের পর এই যে টানা 5 বার মাননীয় স্পিকার ক্ষমতায় না আসলে আজকে সাধারণ শেষ করুন। মাননীয় সদস্য, আপনার সময় ছিল 5 মিনিট, এখন প্রায় 10 মিনিট হচ্ছে, শেষ করুন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্য শেষ করব। তবে ওই সাধারণ মানুষ আজকে এই দ্বাদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে সাধারণ মানুষ আবার গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে। মাননীয় স্পিকার, যে কারণে বঙ্গবন্ধু কন্যা টানা 4র্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আমরা আবার আমাদের সেই উন্নয়নের যে ধারা সেটি অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, আবার আমরা বঙ্গবন্ধুর যে স্বপ্ন ছুঁয়ে যাওয়া বাংলাদেশ যে বঙ্গবন্ধু সোনার বাংলা গড়বার জন্য ডিজিটাল বাংলাদেশ আমরা অর্জন করেছি এবং স্মার্ট বাংলাদেশে আজকে প্রবেশ করেছি। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানিয়ে আবার মহামান্য রাষ্ট্রপতিকেও তার ভাষণের জন্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব আহমেদ ফিরোজ কবির, পাবনা 2, আপনার সময় 5 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাকে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলার সুযোগ দানের জন্য আপনাকে ধন্যবাদ। দ্বাদশ সংসদে প্রথমবারের মতো কথা বলার সুযোগ পেয়ে
প্রথমে আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি আরো স্মরণ করি 1975 সালের 15ই আগস্ট কাল রাতে শহীদ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের। স্মরণ করি শহীদ জাতীয় 4 নেতাকে। আরো স্মরণ করি স্বাধীনতা যুদ্ধে শহীদ 30 লক্ষ এবং সম্ভ্রমহারা 2 লক্ষ মা বোনদের। স্মরণ করি ভাষা আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলনের সংগ্রামে আত্মাহুতি দানকারী সকল শহীদানদের। মাননীয় স্পিকার, আপনাকে শুভেচ্ছা। টানা 4বার মহান জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়, আপনাকে শুভেচ্ছা। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা। তাকে শুভেচ্ছা জানাই, তিনি টানা 4বার সহ পঞ্চমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। তিনি আমাদের আশা ভরসার আশ্রয়স্থল। আমি আমার প্রাণপ্রিয় নেত্রীকে কৃতজ্ঞতা জানাই, তিনি পর 2বার আমাকে মনোনয়ন দিয়ে এই সংসদে আমার কথা বলার সুযোগ করে দিয়েছেন। কৃতজ্ঞতা জানাই আমি আমার নির্বাচনী এলাকা 69 পাবনা 2 সুজানগর আমিনপুর থানার সকল জনগণকে। আমাকে তারা ভোট দিয়ে জয়যুক্ত করে এই সংসদে পাঠিয়েছেন তাদের হয়ে কথা বলার জন্যে। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার দীর্ঘ বক্তব্যের মধ্যে যথার্থই তুলে ধরেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ধারাবাহিকভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন। আজ বাংলাদেশ আজ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল, বাংলাদেশ আজ বিশ্বের কাছে বিস্ময়। মাননীয় স্পিকার, এই প্রসঙ্গে আমি আমার এলাকার নির্বাচনী এলাকার কিছু কথা আপনার মাধ্যমে তুলে ধরতে চাই। এই উন্নয়নের ঢেউ আমার নির্বাচনী এলাকা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে পড়েছে। আমার নির্বাচনী এলাকায় বিভিন্ন রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল বিল্ডিং, বিভিন্ন অবকাঠামো উন্নয়নে তা দৃশ্যমান। কিছু কিছু কাজ এখনো আমরা যদি করতে পারি, আগামীতে এই সুফল আমাদের জনগণ পাবে। আমার এলাকা পদ্মা এবং যমুনা নদী দ্বারা বেষ্টিত। এখানে চরাঞ্চল এবং বিলাঞ্চল 2ই আছে। আমার নদীগুলো ভঙ্গুর, যে ভাঙনের যে দশায় আমরা আছি, আমার এলাকার জনগণকে এই কাজগুলো মানে নদী প্রোটেকশনের কাজগুলোর মাধ্যমে যদি আমরা আমাদের এলাকাবাসীকে তাদের স্থাপনাগুলোকে রক্ষা করতে পারি, তাহলে আমি মনে করি যে এই জনগণের পক্ষে আমার দাঁড়ানোটা সফল হয়েছে। মাননীয় স্পিকার, আমার এলাকায় একটি প্রকল্প হয়েছে। সে প্রকল্পটি 2009 সালে শুরু হয়েছিল। সে প্রকল্পটি শেষ হয়েছে, কিন্তু এর কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। বিলগন্ড হস্তি প্রকল্প, এই প্রকল্পের যে মূল কাজটি পাম্প হাউস, সেটি হয়েছে, কিন্তু পাম্প হাউসের সংশ্লিষ্ট অন্যান্য কাজগুলো না হলে জনগণ এর সুফল পাবে না। আমি আপনার মাধ্যমে জানাতে চাই এই সংসদকে এবং আমার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে, তারা যেন এটিকে অগ্রাধিকার দিয়ে এই কাজগুলো সম্পন্ন করলে এর উপকার আমার এলাকাবাসী পাবে। মাননীয় স্পিকার, আমি এই সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে আমার প্রিয় নেত্রীকে জানাতে চাই, আমার নির্বাচনী এলাকা সুজানগর থানা এবং আমিনপুর থানা। আমিনপুর একটি পূর্ণাঙ্গ উপজেলা যদি করা যায় তাহলে লোকজনের ভোগান্তি কমে, প্রত্যন্ত অঞ্চলের লোকজন তাদের সেবাটা হাতের কাছে পেতে পারে। মাননীয় স্পিকার, এই বিষয়টি যদি আমরা আমাদের জনগণকে দিতে পারি তাহলে তারা সেবাটা তাদের দোরগোড়ায় নিয়ে যেতে পারবো। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় কাজিরহাট আরেকটা একটি ফেরি চলাচল আছে। এই ফেরিঘাটটি আমরা খাসচরের দিকে নিয়ে যেতে চাই, যেখানে পারাপারটা হবে স্বল্প সময়ের মধ্যে, মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে ফেরি পারাপার হবে। এই ফেরি পারাপারের এই উদ্যোগটা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় জানেন এবং এ নিয়ে 2 মিনিট চলমান আছে। এই কাজটি যাতে অচিরেই শেষ হয়, দ্রুততার সাথে শেষ করা যায় এবং এলাকার মানুষের সুযোগ তৈরি করে দেওয়া যায়, তাহলে অনেক উপকৃত হবে। মাননীয় স্পিকার,
আমার এলাকার আরেকটি ফেরিঘাট আছে, সেটি হচ্ছে ধাওয়াপাড়া নাজিরগঞ্জ। এটি নিয়েও আমি সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের সঙ্গে কথা বলেছি এবং তিনি কথাও দিয়েছেন আগামীতে এটি সম্পন্ন করে দেবেন। আমি আশা করি যে আমার এই বক্তব্যের ভিতর দিয়ে আমাদের সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় এই কাজটি গুরুত্বের সাথে নেবেন এবং আগামীতে এই কাজটি দ্রুততার সাথে শেষ করে দেবেন। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শেষে বলতে চাই যে কথাটি, সেটি হচ্ছে যে আমি আমার এলাকার মানুষের জন্য যে উন্নয়নের যে চিন্তাধারা করি, আমার নেত্রী যে চিন্তাধারা করেন, তারই ধারাবাহিকতায় আমি আমার এলাকার মানুষের জন্য করে যেতে চাই। আপনার মাধ্যমে আমি আমার এলাকার মানুষকে এই মেসেজটা দিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য রুমা চক্রবর্তী, মহিলা আসন ৩৯। আপনার সময় 5 মিনিট। শুভ সন্ধ্যা। এই আপনাকে মাননীয় স্পিকার, আপনি চতুর্থবার এই সংসদে, মহান সংসদের স্পিকারের দায়িত্ব পালন করছেন বলে আপনাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে বক্তব্য প্রদানের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালে সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1975 সালে 15ই আগস্ট ঘাতকে নির্মম বুলেটে শহীদ বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব সহ বঙ্গবন্ধুর পরিবারের সকল সদস্যবৃন্দকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধের আত্মদানকারী সকল শহীদদের। আমি স্মরণ করছি সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোনকে। আমি স্মরণ করছি 1975 সালে 3রা নভেম্বর জাতীয় 4 নেতা এবং 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি। আমি স্মরণ করছি বাংলাদেশ আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীকে বিভিন্ন অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন। মাননীয় স্পিকার, আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আমার অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কন্যা, দেশরত্ন শেখ হাসিনাকে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংরক্ষিত আসনে আমাকে মনোনীত করে এই মহান জাতীয় সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন বলে আমাকে এই গ্রাম থেকে আমাকে এখানে এনে 2টি কথা বলার সুযোগ দিয়েছেন, তার জন্য ওনাকে আরো অনেক অনেক ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা, ডিজিটাল বাংলাদেশের উপকার, স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা জননেত্রী শেখ হাসিনা টানা 4 বার ও 5 বার বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতি তার সুচিন্তিত ভাষণে সকল খাতে সরকারের উন্নয়ন ও সাফল্যের যে প্রশংসা করেছেন এবং উন্নত স্মার্ট বাংলাদেশ করার যে দিক নির্দেশনা দিয়েছেন, সেজন্য মহামান্য রাষ্ট্রপতির প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, মাননীয় শেখ হাসিনা জনতার আকাঙ্ক্ষা সমূহ এবং টিকে থাকার বাস্তবতার মধ্যে সেতু বন্ধনের সাহায্যে সর্বত্র স্বাভাবিকতা ফিরিয়ে এনেছেন। তার নেতৃত্বে সাফল্যে বাংলাদেশ আর গৌরবজনক অবস্থায় সূচনা করছে। দেশি বিদেশি বিরোধিতা ও ষড়যন্ত্রের পরও বাংলাদেশ আজ গৌরবজনক অবস্থায় পৌঁছেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমল শাসনামলেই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলা কিসিঙ্গারের পরিবর্তী নেতৃবর্গ ভিন্ন সুরে কথা বলে গেছেন। বাংলাদেশ আজ এশিয়ার টাইগার তথা বিশ্ব মডেল হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়েছে বিশ্ব দরবারে। শুধু দেশের উন্নয়ন নয়, বরং বিশ্ব রাজনীতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক অনন্য রাজনীতির নাম। মাননীয় স্পিকার, নারীদের ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায়ে থেকে শুরু করে স্থানীয় প্রশাসন, তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে। নারী শিক্ষা নিশ্চিত করা, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং সুরক্ষা অধিকার নিশ্চিত করতে আইন প্রণয়নের পাশাপাশি সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধুর কন্যা। নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়, এমন উপলব্ধি থেকেই জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর নানা পদক্ষেপ নিয়েছিলেন। উপহার দিয়েছিলেন ৭২ সংবিধান, যেখানে বলিষ্ঠভাবে নারী পুরুষের মর্যাদা সমুন্নত করা হয়েছে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতির পিতার দর্শন অনুসারে দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীর অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক ও রাজনৈতিক ক্ষমতায়নের নতুন ধারা সূচিত করেন। বর্তমান সরকার ২০০৯ সালে ক্ষমতায় এসে নারীর জাতীয় উন্নয়ন নীতি ২০১১ প্রণয়ন করে জাতীয় সংসদের স্পিকার পদে নারী নির্বাচিত করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই প্রথম তার মন্ত্রিসভায় প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর পদে নারীকে দায়িত্ব দেন। সংসদ উপনেতাও হন একজন নারী। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য, উচ্চ আদালতের বিচারপতি, প্রথম সংখ্যালঘু নারী সেনাবাহিনীর মেজর করেছেন। স্থানীয় সরকারের পর্যায়ে নারীর ক্ষমতায়নে ইউনিয়ন পরিষদে নারী জনপ্রতিনিধিকে সরাসরি ভোটে নির্বাচনের ব্যবস্থা করেছেন তিনি। বাল্যবিবাহ রোধে ও নারী নির্যাতন প্রতিরোধে আইন করেছেন শেখ হাসিনাই। মাননীয় স্পিকার, বিএনপি ঐতিহাসিকভাবে গণতন্ত্র, সংবিধান ও নির্বাচন বিরোধী একটি রাজনৈতিক দল। যে দল সৃষ্টি হয়েছিল অবৈধ সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতার দখলের মাধ্যমে ক্ষমতায় বসে ক্ষমতার উচ্ছিষ্ট বিলিয়ে যে দল তৈরি করা হয়েছিল, সেই দল হচ্ছে বিএনপি। এরা মানুষের কল্যাণ চায় না, মঙ্গল চায় না। এরা মানুষকে আগুনে পুড়িয়ে মারে, মানুষের ভাগ্য নিয়ে ছিনিয়ে গেলে। জনগণের রায় নিয়ে ক্ষমতায় আসার যোগ্যতা বিএনপির নেই, তাই তারা নির্বাচনে আসতে চায় না, নির্বাচনে অংশগ্রহণ করে না। তারা জনগণের ভাগ্য পরিবর্তন করতে চায় না। তারা দেশীয় বিদেশি ষড়যন্ত্র নিয়ে ব্যস্ত থাকে। আবার অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে একটি অটোপাসের নির্বাচনের সংস্কৃতি প্রতিষ্ঠা করতে চেয়েছিল। বিএনপি কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিসমেটিক নেতৃত্বে তা সফলতা দেননি। আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক শেখ হাসিনার, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, আদাব। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় মন্ত্রী জনাব ফরহাদ হোসেন মেহেরপুর ১-কে তার বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আপনার সময় 10 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মহামান্য রাষ্ট্রপতির ভাষণ সম্পর্কে আনিত ধন্যবাদ প্রস্তাবের উপর আমাকে আলোচনার সুযোগ করে দেবার জন্য আমি আন্তরিকভাবে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধা নিবেদন করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, মহান স্বাধীনতার মহানায়ক, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধা নিবেদন করি জাতির চার নেতৃবৃন্দের প্রতি এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী 30 লক্ষ শহীদের প্রতি এবং 2 লক্ষ নির্যাতিত মা বোনদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি। মাননীয় স্পিকার, আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি ভাষা আন্দোলনে যারা আত্মত্যাগ করেছিলেন সালাম, রফিক, বরকত সহ অন্যদের প্রতি। মাননীয় স্পিকার, আমি বেদনা ভরে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি, স্মরণ করি 1975 সালের 15 আগস্টে শাহাদাত বরণকারী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের শহীদ সদস্যদের প্রতি। মাননীয় স্পিকার, মাত্র কয়েকদিন আগে গত 29শে ফেব্রুয়ারি বেইলি রোডে যে অগ্নিকাণ্ডে প্রায় 46 জন প্রাণ হারিয়েছে, আমাদের হৃদয়ে ক্ষত তৈরি হয়েছে। মাত্র একদিন আগের ঘটনা। মাননীয় স্পিকার, আমি যারা এভাবে প্রাণ দিয়েছেন তাদের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করি। তাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের মাগফিরাত কামনা করি এবং তাদের পরিবারের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আমি সমবেদনা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আমার নির্বাচনী এলাকা মেহেরপুর মুজিবনগরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। তারা আমাকে এই সংসদে, মহান সংসদে তৃতীয়বারের মতো আমাকে নির্বাচিত করে এই মহান সংসদে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর কৃতজ্ঞতা জানাই বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি, যিনি আমাকে
তৃতীয়বার মনোনয়ন দিয়ে আমাকে নির্বাচিত হয়ে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং জনপ্রশাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়ে দেশ এবং জনগণের সেবার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি। মাননীয় স্পিকার, আমি এ পর্যায়ে মহান জাতীয় সংসদে প্রদত্ত মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর আলোকপাত করতে চাই। মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পরিচালিত সরকারের সাফল্যের একটি প্রামাণ্য দলিল হিসেবে উপস্থাপিত হয়েছে। গত 15 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্র সহ সকল ক্ষেত্রে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে, মহামান্য রাষ্ট্রপতির ভাষণটি তারই সন্তোষজনক স্বীকৃতি। মাননীয় স্পিকার, আমাদের দেশ আজকে এই 15 বছরে একটি ব্যর্থ রাষ্ট্র থেকে আজকে সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছে, উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। আজকে আমাদের 8ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটি বাস্তবায়ন হচ্ছে। ইতিমধ্যে আমাদের 2021-এর যে রূপকল্প আমরা বাস্তবায়ন করেছি, আমাদের দ্বিতীয় পরিপ্রেক্ষিত পরিকল্পনা রূপকল্প 2041 সেটি আমরা গ্রহণ করেছি এবং আমাদের বদ্বীপ পরিকল্পনা সেটি আমাদের সামনে আছে এবং সেটিও বাস্তবায়নের কাজ চলছে। মাননীয় স্পিকার, আজকে সারা বাংলাদেশ যে উন্নত হতে পেরেছে, আজকে আমাদের অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, আমাদের স্কুল কলেজের ভবনগুলো হয়েছে, আজকে নদী খনন হয়েছে, আজকে মানুষের জীবন মান উন্নত হতে পেরেছে। আজকের বাংলাদেশ আর 15 বছর আগের বাংলাদেশ এক নয়। মাননীয় স্পিকার, আজকে সমগ্র বাংলাদেশের মানুষ খাদ্য পুষ্টিতে এগিয়ে যেতে পেরেছে। সেই জন্য আজকে আমরা অবশ্যই এই পরিবর্তনটি আজকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ স্বীকার করতে দেখি। আজকে আমরা দেখি যে ফসলের মাঠগুলোতে কৃষকরা তাদের ফসল আনতে পারছে, কারণ সমস্ত রাস্তাগুলো আজকে নির্মাণ করা সম্ভব হয়েছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হয়েছে। আজকে সার, তেল এবং বিদ্যুতের কারণে আজকে উৎপাদন ব্যবস্থা আমাদের বেশ কয়েক গুণ আমরা বাড়াতে সক্ষম হয়েছি। মাননীয় স্পিকার, 2005-06 সালে আমাদের বাজেটের আকার ছিল মাত্র 61,058 কোটি টাকা। বর্তমান অর্থ বছরে বাজেটের পরিমাণ দাঁড়িয়েছে 7,61,785 কোটি টাকা, যা আমাদের অর্থনৈতিক সক্ষমতাই পরিচয় বহন করে। 2022-23 অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে 6.03%। মাথাপিছু জাতীয় আয়ও বেড়েছে, যেটি ছিল 2005-06 অর্থ বছরে $543 মার্কিন, তা আজকে $2800 মার্কিন এসে পৌঁছেছে। মাননীয় স্পিকার, বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মাঝেও 2022-23 অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে $55.56 বিলিয়ন মার্কিন এবং প্রবাস আয় হয়েছে $21.61 বিলিয়ন মার্কিন, যা 2005-06 অর্থ বছরে যথাক্রমে ছিল $10.5 এবং $4.8 বিলিয়ন মার্কিন। মাননীয় স্পিকার, আজকে আমাদের প্রত্যেকটি অঞ্চলে আমাদের যে শিক্ষা বিদ্যালয়গুলো, সেগুলো আমরা দেখেছি যে সম্মানজনকভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমরা দেখছি প্রাথমিক স্কুলের ভবনগুলো হয়েছে, মাধ্যমিক স্কুলের ভবনগুলো হয়েছে, আমাদের মাদ্রাসাগুলো হয়েছে, আমাদের অসংখ্য স্কুল কলেজের ভবনগুলো আমাদের করতে আমরা সক্ষম হয়েছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1973 সালে 36,165টি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিলেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 2013 সালে 26,193টি রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন এবং শিক্ষাকে এগিয়ে নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী আজকে এই ডিজিটাল ক্লাসরুম করে দিয়েছেন, কম্পিউটার এবং ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম করে দিয়েছেন এবং আজকে শিক্ষার জন্য উন্নত পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমাদের সন্তানরা আজকে স্কুলে যায়, আজকে তারা হাসি মুখে লেখাপড়া করে এবং আমাদের শিক্ষার হার অনেক উন্নত, অনেক বেড়ে যেতে সক্ষম হয়েছে। সরকারের আন্তরিক কারণেই সাক্ষরতার হার উন্নত হয়েছে এবং সেটি প্রায় 76.08% উন্নীত হয়েছে। মাননীয় স্পিকার, আমাদের কমিউনিটি হেলথ ক্লিনিকগুলো এখন গ্রামীণ স্বাস্থ্য সেবা দিচ্ছে এবং সেখানে আমাদের গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবায় সেখানে অগ্রণী ভূমিকা পালন করছে। এ কারণে আমাদের গড় আয়ু বেড়েছে, খাদ্য পুষ্টি বেড়ে যাবার কারণে এবং স্বাস্থ্য সূচকে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি সাধন করতে সক্ষম হয়েছে। তাই আজকে আমাদের গড় আয়ু
যেটি 63 বছর থেকে বেড়ে প্রায় 73 বছর সেটি উন্নীত হওয়া সম্ভব হয়েছে আজকে শুধুমাত্র আমাদের ভালো স্বাস্থ্যনীতি অবলম্বন করার জন্য এবং সেটি বাস্তবায়ন করার জন্য আমরা এটি করতে পেরেছি। মাননীয় স্পিকার, আমরা বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আমরা ঘরে ঘরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কিন্তু ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছি। আমরা 2041 সালে প্রায় 60,000 মেগাওয়াট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে বিদ্যুৎ উৎপাদনের সব রকম ব্যবস্থা সরকার হাতে নিয়েছে এবং সেই লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা 29,727 মেগাওয়াটে উন্নীত হতে পেরেছে। টেকসই উন্নয়ন অভিষ্ট, সাথে পরিচ্ছন্ন এবং সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। তাই নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের মাধ্যমে পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনে সরকার বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করেছে। মাননীয় স্পিকার, আমাদের কৃষি উৎপাদনে আমাদের যে ব্যাপক উন্নয়ন হয়েছে সেটি আজকের কৃষক, সেটি আমরা দেখি যে আজকের কৃষক তাদের কৃষিতে তারা যে পরিমাণে প্রণোদনা, সার তেলের যে পরিমাণে প্রাপ্তি এবং যে পরিমাণ সুযোগ সুবিধা উন্নত বীজের মাধ্যমে আমরা গ্রহণ করতে পেরেছি এবং তাদেরকে সেই সুযোগ গ্রহণ করতে আমরা সক্ষম করতে পেরেছি বিধায় আজকে আমাদের খাদ্য উৎপাদন অনেক বেড়েছে। মাননীয় স্পিকার, আমাদের মেগা প্রজেক্টগুলো আমরা না বললে নয়, আমরা সকলে জানি, মুখে মুখে মানুষের মুখে মুখে আমাদের পদ্মা সেতু মেট্রো রেল প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকায় দ্রুত পরিবহনের জন্য অবকাঠামো নির্মাণ এবং পায়রা গভীর সমুদ্র বন্দর, পদ্মা সেতু রেল সংযোগ এবং চট্টগ্রাম হতে কক্সবাজার পর্যন্ত রেল লাইন স্থাপন সহ আমাদের কর্ণফুলী টানেল সহ অনেক মেগা প্রজেক্ট এখন প্রত্যেকটি মানুষের মুখে মুখে। মাননীয় স্পিকার, আজকে গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শান্তি ও নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, শিক্ষা, চিকিৎসা সহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন পুরস্কারে ভূষিত করা হয়েছে। তার দূরদর্শী দিক নির্দেশনা বিগত মেয়াদের মতো ভবিষ্যতেও দেশ সমৃদ্ধির অগ্রযাত্রায় ছুটে চলবে। এদেশ বিশ্ব দরবারে পৌঁছাবে এক অনন্য উচ্চতায়। মাননীয় স্পিকার, 2014 সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী প্রশাসন ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরিকল্পনা গ্রহণ করেন। তিনি 2021 সালের মধ্যে দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত এবং 2041 সালের মধ্যে এদেশকে উন্নত দেশসমূহের কাতারে নিয়ে যাওয়া 3 মিনিট বলুন। জনপ্রশাসনকে আরো দক্ষ, জনমুখী, জবাবদিহিতামূলক ও দুর্নীতিমুক্ত করে গড়ে তোলার কার্যক্রম শুরু করেছেন। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের আমলে জনপ্রশাসনে পদোন্নতি ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের কর্ম উদ্দীপনা বৃদ্ধির সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য চাকরি বেতন ও ভাতাদি আদেশ 2015 জারি করা হয়েছে। চাকরি বেতন ও ভাতাদি আদেশ 2015 বাস্তবায়নের মাধ্যমে সরকারি কর্মচারীদের বেতন শতকরা 123% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। মাননীয় স্পিকার, আপনি জানেন সরকারি কর্মচারীদের জন্য বাংলা নববর্ষ ভাতা প্রদান করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি কর্মচারী হাসপাতাল আধুনিকায়নের মাধ্যমে নামমাত্র মূল্যে সরকারি কর্মচারীদের চিকিৎসা সেবা প্রাপ্তির সুযোগ বাড়ানো হয়েছে। চাকরি হতে অবসর গ্রহণের সময়সীমা মুক্তিযোদ্ধা কর্মচারীদের ক্ষেত্রে 59 বছর থেকে 60 বছরে এবং অন্যান্যদের 57 বছর থেকে 59 বছরে উন্নীত করা হয়েছে। মাননীয় স্পিকার, এ সকল সুবিধার পাশাপাশি সরকারি নারী কর্মচারীদের জন্য মাতৃত্বকালীন ছুটি 4 মাস থেকে বর্ধিত করে 6 মাস করা হয়েছে। এছাড়া 20% বৈশাখী ভাতা ব্যবস্থা চালু করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করা হয়েছে। সরকারি কর্মচারীদের ভালো কাজের স্বীকৃতি প্রদানের জন্য বর্তমান সরকার জনপ্রশাসন পদক নীতি 2015 প্রণয়ন করেছে। মাননীয় স্পিকার, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী ইস্তেহার 2024 একটি জনকল্যাণমুখী, জবাবদিহিমূলক, দক্ষ, স্মার্ট প্রশাসন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছে, যার লক্ষ্য একটি নাগরিক কেন্দ্রিক, স্বচ্ছ, জবাবদিহিতামূলক, জ্ঞান ভিত্তিক এবং জনকল্যাণমুখী দক্ষ স্মার্ট জনপ্রশাসন গড়ে তোলা। এর মূল উদ্দেশ্য জনগণকে উন্নত ও মানসম্মত সেবা প্রদান এবং সুশাসন নিশ্চিতকরণ। এই লক্ষ্যকে সামনে রেখে জনপ্রশাসনকে আরো গতিশীল করতে জেমস নামে একটি ডেটাবেস তৈরি করা হয়েছে, যাতে যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে প্রদান করা সম্ভব হয়। দক্ষ ও জবাবদিহিতামূলক জনপ্রশাসন গড়ে তুলতে সরকারি কর্মচারীদের
প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রজাতন্ত্রের কর্মের সকল ক্ষেত্রে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, আমি এই দেশ এবং জাতির মালিক, এদেশের সাধারণ জনগণ, সরকারি কর্মচারীবৃন্দ জনগণের সেবক, তাই সকল কর্মচারীকে স্বচ্ছ দুর্নীতিমুক্ত থেকে সেবার মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমি এখন গণপরিষদের খসড়া শাসনতন্ত্র অনুমোদন উপলক্ষে বঙ্গবন্ধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের অংশবিশেষ পাঠ করছি। তিনি বলেন, কোট, সরকারি কর্মচারীরা একটি আলাদা জাতি নয়, তারা আমাদের বাপ, আমাদের ভাই, তারা কোনো ভিন্ন শ্রেণী নন। মজদুর কৃষকদের যে অধিকার সরকারি কর্মচারীদের সে অধিকার থাকবে, এর বেশি অধিকার তারা পেতে পারেন না। সরকারি কর্মচারীদের মনোভাব পরিবর্তন করতে হবে, তারা শাসক নন, তারা সেবক, আনকোট। মাননীয় স্পিকার, আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে এই মহান সংসদে দাঁড়িয়ে আপনার মাধ্যমে সরকারি কর্মচারীদের একটি বার্তা দিতে চাই। যারা এদেশের প্রতি, দেশের সাধারণ জনগণের প্রতি কর্তব্য পালনে অবহেলা প্রদর্শন করবে, তাদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। মাননীয় স্পিকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন ক্ষুধা, দারিদ্র, শোষণ, বৈষম্যহীন সোনার বাংলা গড়ার। তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। জাতির পিতা সেই স্বপ্ন পূরণে আমাদেরকেও নিঃস্বার্থ একযোগে কাজ করতে হবে। আমি শেষ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি উদ্ধৃতি দিয়ে, আমি ওই দুঃখী মানুষের নেতা, আমি নেতা হয়েছি, ওরা আমাকে নেতা বানিয়েছে, বাংলাদেশের দুঃখী মানুষের সাথে আমি থাকবো, আনকোট। সকলকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি। Allah